প্রিয় দর্শক, গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথা হয়নি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব মুশকিল। কী কারণে কোমর ব্যথা হয় এবং কিভাবে এটা আমরা চিকিৎসা করি, এই বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি চিফ কনসালটেন্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টার। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে। আমি আপনার কাছে প্রথমে যে জিনিসটা জানতে চাই যে কোমর ব্যথা এর পিছনে আসলে অন্তর্নিহিত কারণগুলো কি? জি, আপনাকে ধন্যবাদ। যে আমরা আজকে কোমর ব্যথা নিয়ে কথা বলছি। কোমর ব্যথা হল পৃথিবীর প্রাচীনতম একটা অসুখের একটা। এটা কোমর ব্যথা ভুগে নাই এরকম মানুষ পাওয়া মুশকিল, কিন্তু এক সমীক্ষায় দেখা গেছে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে 80 to 85% মানুষ মানে হয়তো দু এক এপিসোড হলেও কোমর ব্যথায় ভুগে থাকে। এবং আমি তো এই কোমর ব্যথার যে একটা বড় কারণ ডিস্ক প্রোল্যাপস, এটা নিয়ে তো আমি থিসিস করেছি। তো আমার থিসিসের একটা জার্নালের ডকুমেন্টেশন আছে এরকম যে অতীতে মানে কোমর ব্যথা মানে প্রচণ্ড কোমর ব্যথা হয়ে একটা মানুষ মারা গেছে। হতে পারে যে কোমর ব্যথা হওয়ার ফলে তার কোনো হার্ট অ্যাটাক হয়েছে এরকম। তো ওই মানুষটার পোস্টমর্টেম করা হয়েছিল। তো পোস্টমর্টেমে দেখা গেছে যে তার ওই মানে বলছে যেহেতু লাম্বার রিজনে ওরকম ব্যথা, মনে করেন যে দেখাচ্ছে যে ওইখানে ব্যথা সে নড়াচড়া করতে পারছে না। এবং পোস্টমর্টেম করে দেখা গেছে যে ওখানে স্পাইনাল কর্ডের ওখানে যে একটা শক্ত একটা জিনিস মানে মনে করেন যে পাওয়া গেছে আর কি। তো এটা পরে মানে টিস্যুটা করা গেল, আইডেন্টিফাই করা গেল যে সেটা ছিল একটা ডিস্ক, এক্সট্রুডেড ডিস্ক, যে হিউজ এক্সট্রুডেড ডিস্ক। সেটা হয়তো স্পাইনাল কর্ড এবং নার্ভ রুটগুলোকে এরকমভাবে চাপ দিয়েছে যে প্রচণ্ড ব্যথায় হয়তো বা তার মানে ব্যথার কারণে মানুষ মারা যায় না, কিন্তু হয়তো হতে পারে যে তার ওই সময় হার্ট অ্যাটাক হয়েছে, এরকম কিছু হতে পারে। তো সেই পোস্টমর্টেম থেকে কিন্তু এটাই করা গেছিলো। অনেক সময় তো এইসব ব্যথা থেকে আপনার থ্রম্বোএম্বোলিজম একটা টার্ম আছে, যে এখান থেকে কোনো একটা পিস ছুটে গিয়ে ব্লাডের মাধ্যমে হার্টে গিয়ে ব্লক করে, যেটা আপনারাই বলে থাকেন। হ্যাঁ, এটাও হতে পারে, অথবা হয়তো একটা কোইন্সিডেন্স যে তার প্রচণ্ড পেনের কারণে পেনে মনে করেন যে টলারেট করতে পারে না, তার মনে করেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হয়তো এই কারণে তার মৃত্যুর কারণ হতে পারে। তো এটা আমি বললাম যে কোমর ব্যথাটার যে মানে ব্যাপ্তিটা আসলে হ্যাঁ ব্যাপ্তিটা যেটা বলি যেমন প্রাচীন ইতিহাস আছে সেটা আমি উল্লেখ করলাম আর কি। না, আমরা যেটা বলি যেমন ধরুন আমরা যদি শৈশবকাল থেকে ধরি, খেলতে গিয়ে ক্রিকেট বল খেলতে গিয়ে গাছ থেকে পড়ে বাচ্চারা কিন্তু কোমর ব্যথা আক্রান্ত হচ্ছে। একটু যদি উপর দিকে আসি, মিডল এজ, এটা কিন্তু পরিশ্রম করতে গিয়ে কেউ রিক্সা চালাচ্ছে, যে কাজ করছে প্রফেশনালি, বা কেউ ছাদ থেকে পড়ে গেল, বা বিল্ডিং এ কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে পড়ে গেল, সেখানেও কিন্তু কোমর ব্যথা অ্যাক্সিডেন্টাল ইনজুরি। একটু সিনিয়র সিটিজেনদের যদি আমরা আসি, তো সেখানে আমরা দেখি যে আসলে ওনাদের একটু হার্টটা যেমন ডিজেনারেটিভ চেঞ্জ, যেটা আপনি বলেন বয়সজনিত কারণে একটু ক্ষয় হয়ে থাকে, এবং এখানে ক্যালসিয়ামের কথাও আপনারা বলে থাকেন। এইসব কারণে যে একটা বাচ্চা ছেলের হাড় এবং একজন সিনিয়র সিটিজেনদের হাড় কিন্তু একরকম থাকে না, একটু ভঙ্গুর থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু ব্যথাটা, এবং আমরা সিনিয়র সিটিজেনদের নিয়েই কিন্তু আসলে বেশি সমস্যায় পড়ি। যাদের অ্যাক্সিডেন্ট বা এটা তো চিকিৎসা এক ধরনের হয়, কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্রমাগতভাবেই ব্যথা বেড়েই চলেছে। ব্যথার ওষুধ খেলে কিডনিতে সমস্যা হয়, খাওয়া যাবে না, এখন কি করার আছে? সেই জন্য আপনি বলছি যে এই যে আমরা ধারাবাহিক বললাম যে বাচ্চা থেকে সিনিয়র সিটিজেন সবারই কিন্তু কোমর ব্যথা থাকে। আচ্ছা, এই কোমর ব্যথা যে আপনি রোগগুলো যেটা আপনি বলে থাকেন, কি কারণে কোমর ব্যথাগুলো হয়? রাইট, কোমর ব্যথার মনে করেন নানাবিধ কারণ আছে। এটা মনে করেন মেডিকেল কজ আছে, তো আবার সার্জিক্যাল কজও আছে। তো মেডিকেল কজ যেমন কোমর ব্যথা হলে মানুষ মনে করে তার কিডনিতে সমস্যা হলো কিনা। হ্যাঁ, তো এমনি পাইলোনেফ্রাইটিস যদি হয় বা ইউটিআই পেশাবে যদি ইনফেকশন হয়, তাহলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। সেই জন্য কোমর ব্যথা রোগীর একটা বড় অংশ কিন্তু মানে নেফ্রোলজিস্টদের কাছে চলে যায়, কিডনি ডাক্তারদের কাছে চলে যায়। এছাড়া মনে করেন যে কোমর ব্যথার আর মনে করেন যে কারণ আমরা যদি বলি যে ডিজেনারেটিভ কজ আছে, যে মনে করেন যে ডিস্কের ডিজেনারেশন হয়েছে, বা ফ্যাসেট জয়েন্টগুলো মানে তার মানে লিগামেন্টগুলো ডিজেনারেশন হয়ে যাওয়ার কারণে মানে নড়বড়ে হয়ে যায়, যে যার ফলে তার মুভমেন্টে বা নড়াচড়ার সময় সে পেইন অনুভব করে। আর আপনি যেটা বলেছেন যে কাজ করতে গিয়ে আমাদের যে হয়, আমি বলি যে মানুষের জীবনের সোনালী সময় যেটা আমরা যে সময়ে মনে করেন কাজ করি, হয়তো 18 থেকে বা 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এই সময় মানুষ অনেক সময় ভারী কাজ করে। সে হয়তো কোমর বেন্ডিং করে, অনেক সময় ওয়েট লিফটিং করে। তো ওই কোমর অ্যাবনর্মাল পজিশনে ওয়েট লিফটিং করা, এইটা হচ্ছে কোমর ব্যথার একটা বড় কারণ, এবং এতে ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে আর কি। যে আমরা জানি আমাদের
মেরুদণ্ডের প্রতি 2 হাড্ডির মাঝখানে যে কসকসা হাড্ডি থাকে, ডিস্ক থাকে, সেই ডিস্কটা যদি রাপচার হয়ে যায় আর কি, ডিস্কের 2টা লেয়ার থাকে, বাইরের দিকে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস এবং ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, এবং নিউক্লিয়াস পালপোসাসটা একটু লিকুইড সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, জেলি লাইক। তো বাইরের টাফ স্ট্রাকচারটা যখন ফেটে গেল, তখন এই যে নিউক্লিয়াস বা পালপোসাস যে জেলি লাইক যে সাবস্টেন্সটা বের হয়ে আসতেছে, এটা দুটো কাজ হচ্ছে। একটা অ্যানাটমিক্যালি সে চাপ দিচ্ছে যে মানে ওই স্পাইনাল কর্ডকে অথবা নার্ভ রুটকে, যার ফলে পেইন হচ্ছে। আর একটা হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টর রিলিজ হয়, যে TNF আলফা বলা হয়, T1 নেক্রোসিস ফ্যাক্টর, আর হ্যাঁ এইটা রিলিজ হয়। তো এইটাও মানে খুব, এটা মনে করেন যে এরকম একটা এই মানে কেমিক্যাল রিয়েজেন্ট, এটা খুবই মানে পেইন সৃষ্টি করে। এই কারণে রুগীরা কিন্তু প্রচণ্ড পেইন ফিল করে। এছাড়া ট্রমাটিক কারণের কথা আপনি বলেছেন, যে কেউ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা মনে করেন যে গাছে হয়তো আম পাড়তে যে মনে গাছ থেকে ডাল ভেঙে সে পড়ে গেছে, অথবা ধরেন যে শ্রমিক বিল্ডিংয়ের ছাদে কাজ করছে, বা এসি মিস্ত্রি হয়তো সানসেটে দাঁড়িয়ে মানে প্রোটেকশনবিহীন অবস্থায় যে সিকিউরিটি বেল্ট ছাড়া সে কাজ করছে, তো হাত ফসকে মনে করেন সে পড়ে যায়, মেরুদণ্ড ভেঙে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। আর এছাড়া আরও কিছু ইনফেকশন এবং ইনফ্লামেশন আছে, যেমন ইনফেকশন হয়, ডিসকাইটিস হয় অনেক সময়। তবে কোমরের বা ডিস্কের যত ইনফেকশন আছে তার ভিতর 95% আমি বলবো যে টিউবারকুলোসিস দিয়ে হয়। আপনি জানেন, আপনি চেস্ট ফিজিশিয়ান, আপনি জানেন যে আমার টিউবারকুলোসিস নামক একটা অসুখ আছে আমাদের, যে টিবি বলে থাকি আমরা, যক্ষা বলে থাকি মানে বাংলায়। এটাকে আপনারা বলছেন যে বোন টিবির কথা বলছেন? বোন টিবির কথা বলছি, বোন টিবি বা স্পাইন টিবির কথা। যে এটা তো টিবির প্রাইমারি সাইট হচ্ছে লাংস, কিন্তু এই যে মেরুদণ্ড, লাংস ছাড়া অন্য যেখানেই টিউবারকুলোসিস হয় সেটাকে আমরা সেকেন্ডারি টিউবারকুলোসিস বলি। এবং এই অস্টিও আর্টিকুলার টিউবারকুলোসিস বা বোন টিবি অথবা ডিস্কের টিবি, স্পাইন টিবি, এটাকে আমরা তো সেকেন্ডারি টিউবারকুলোসিস বলছি। এবং টিবি সাধারণত ডিস্ককে আক্রান্ত করে, তার কারণ ডিস্ক হলো লেস ভাস্কুলার বা অ্যাভাস্কুলার, এবং এখানে জীবাণু যদি একবার মনে করেন যে ঢুকে যায়, তাহলে মনে করেন যে সে এটাকে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ইরাডিকেট করা যায় না, মানে কঠিন আর কি। তো তখন সে এখানে সে ক্ষত সৃষ্টি করে এবং পাস ফর্মেশন করে, এবং এই ডিস্ক থেকে আবার মনে করেন যে উপরের এবং নিচের বোনসকেও সে আস্তে আস্তে মানে ইনফেক্টেড করে, আর যার ফলে একসময় কিন্তু এটা পাস ফর্মেশন হয়ে তারপরে ভার্টিব্রা মানে যে খেয়ে যায়, এভাবে হয়ে সে মানে মেরুদণ্ডের যে স্ট্যাবিলিটি, যে নর্মাল যে অ্যালাইনমেন্ট, সেটা ভেঙে গিয়ে মানে কাইফোসিস ডেভেলপ করে, যার ফলে স্পাইনাল কর্ডকে চাপ দেয়। এই আমরা দেখি অনেক সময় যে ম্যালট্রিটেড অথবা মানে আনট্রিটেড টিউবারকুলোসিস, কজ ডিজিজগুলো আমরা দেখি যে মনে করেন যে গিব্বাস হয়ে গেছে, উটের পিঠের যেমন কুজ থাকে ওইরকম কুজ হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে ভিক্ষা করছে মানুষ, তো এরা অনেক সময় স্পাইন টিবিতে ভুগেছিল হয়তো, যেটা ট্রিটমেন্ট হয় নাই বা মনে ম্যালট্রিটেড হয়েছে। তো আপনার এই প্রসঙ্গে যদি আমি আসি, যদি বোন টিবির কথাই যদি বলি, যেটা আপনি বললেন পটস ডিজিজ একটা কথা বললেন, তো এই যে পটস ডিজিজ বা বোন টিবি, এমনি তো নর্মালি কিন্তু আমরা টিবি একটা কপ পরীক্ষার মাধ্যমে একটা এক্সরে করেই কিন্তু আমরা টিবিটা নির্ণয় করি, মানে কপ পরীক্ষা এটা মেইনলি এক্সরে সাপোর্টিভ ইনভেস্টিগেশন। এই যে পটস ডিজিজ বা বোন টিবি, এটা আপনারা নির্ণয় করেন কি করে? হ্যাঁ, বোনস টিবি মানে এটা কিন্তু যেমন পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, তাহলে তার মনে করেন যে জেনারেলাইজ কিছু সিমটম থাকে, যে তার জ্বর থাকে, কাশি হতে পারে, দীর্ঘমেয়াদী কাশি, যেটা মনে করেন যে ভালো হচ্ছে না, শরীরের ওজন কমে যাচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে। কিন্তু স্পাইন টিবির ক্ষেত্রে কিন্তু বা বোন টিবির ক্ষেত্রে কিন্তু এইরকম অনেক সময় পাওয়া যায় না। তো রোগীগুলো যখন মানে পেইন নিয়ে তখন তারা ডেভেলপ করে, আপনি বা আমরা জানি যে আমাদের স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের পেইনের সূতিকাগার। হ্যাঁ, যে যত কিছু সমস্যা হোক পেইনটা অনুভব হবে, পেইনের সেন্টার হলো স্পাইন এবং নার্ভগুলো। হয় তো এইখানে যখন সে ক্ষত সৃষ্টি করলো, যেটা তো দীর্ঘদিন ধরে ধীরে ধীরে হয়তো একটা লং প্রসেস, দীর্ঘদিন যাবত মনে করেন যে একটু পেইন হচ্ছে, তো আস্তে আস্তে পেইন হয়ে সে ডিস্কে ইনফেকশন করে, তো মনে করেন একটু দেরিতেই কিন্তু ধরা পড়ে অনেক সময়, যে পেইন যখন সিভিয়ার হয় বা নাইট পেইন হয়, তখন সে ডাক্তারের কাছে যায়। আবার অনেক ডাক্তার সাহেবরাও আমরা অনেক সময় আছি যে রুগী আসলেও আমরা সব সময় তো আর এমআরআই করতে দিই না। হ্যাঁ, হয়তো বা আবার শুরুতে যদি আমরা একটা এক্সরে করি, তখন কিন্তু বোঝা যায় না অত কিছু, একটা লেভেল পর্যায়ে যায়, একটা অ্যাডভান্স স্টেজে গেলে আমরা দেখতে পাই, এক্সরে করলে আমরা দেখতে পাই যে 2 হাড্ডির মাঝখানে যে ডিস্ক স্পেসটা থাকার কথা, যে গ্যাপটা থাকার কথা, সেটা কমে গেছে বা 2 হাড্ডি মিশে গেছে। তখন আমরা অনুভব করি যে এখানে ইনফেকশন বা ইনফ্লামেশন আছে, কাজে এটার জন্য এমআরআই করা দরকার। তো আমরা আসলে আলটিমেট মানে পরীক্ষা হচ্ছে বা চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই।
এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা একটা ইমেজিং পরীক্ষা। আমরা অনেক সময় রোগীদের বোঝানোর জন্য বলি যে একটা দামি এক্সরে করতে দিব, এমআরআই করতে দিব। সে এমআরআই করে আমরা কিন্তু মনে করেন যে ধরতে পারি যে তার এই এমআরআই করে আমরা আমরা মানে যারা এক্সপিরিয়েন্স ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এরা কিন্তু বুঝতে পারে। এবং এই টিবি, স্পাইন টিবির ফ্যালাচি হচ্ছে কিন্তু মানে স্পাইন টিউমারের সাথে কিন্তু মনে করেন যে আমি ওই প্রশ্নটা ছিলাম, যখন আপনি বলছেন যে হাড়টা খেয়ে গেছে বা কোলাপস করে গেছে, এটা আপনারা কিন্তু এটা আসলে আমি যেটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি যে আসলে টিবিটা, বোন টিবিটা আসলে এক্স্যাক্টলি ডায়াগনোস করাটা একটু ডিফিকাল্ট। মানে আমরা যখন লাংসে টিবি থাকলে আমরা সহজেই এটা আমরা নির্ণয় করতে পারি, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা আসে, যেমন আপনার সেকেন্ডারি মেটাস্টেসিস, মানে আপনার ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, মেটাস্টেসিস হয়ে বোনে আসছে বা অন্য কোথা থেকে স্পাইনে আসছে, অথবা প্রাইমারি আপনার ম্যালিগন্যান্সি হতে পারে। তো এই যে আপনার ক্যান্সার আর টিবি, এই যে বোনের যে চিত্রটা, হ্যাঁ, মানে বোনসের টিবি এবং বোনসের ক্যান্সার, এটা আসলে ডিফারেন্সিয়েট, মানে আপনার এমআরআই কি দেখে আপনার মানে এটা আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি তো আজকে পাশ করার পর থেকে গত 24 বছর যাবত স্পাইন সার্জারিতে কাজ করি। আমি প্রথমত আমার উস্তাদ প্রফেসর ইদ্রিস আলী স্যারের সাথে কাজ করতাম। তো ওই সময় আমি দেখতাম, ওই সময় আমি একটা জিনিস মনে করেন যে শিখে ফেললাম, মানে আমার বোঝার জন্য, অন্যরা কি বুঝ নিতে পারবে আমি জানি না, সেটা হলো যে আমি এমআরআই দেখতে দেখতে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে যেটা ডিস্ককে অ্যাফেক্ট করে, ডিস্ক, সেটা সাধারণত ইনফেকশন হয়, টিবি হয়। আর যেটা বোনসকে, আইসোলেটেড বোনসকে অ্যাফেক্ট করে, সেটা সাধারণত এটা টিউমার হয়। তো অনেক সময় কিন্তু এরকম হয় যে মানে হয়তো ডিস্ক অ্যাফেক্ট হওয়ার পরে মানে বোনসও অ্যাফেক্ট হয়ে গেছে, তখন সেটা ডায়াগনোসিসটা ডিফিকাল্ট হয়। তখন সেই ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করি যে আমরা সিটি স্ক্যান মেশিনের সাহায্যে দেখে বা মানে এমআরআই যদি করা থাকে তাহলে অনেক সময় সিআর মানে রেডিওলজিক্যাল ফ্লুরোস্কোপি মেশিনের সাহায্যে দেখে আমরা সিটি গাইডেড রেফারেন্সি করি, অথবা আমরা কোর বায়োপসি করতে পারি। সিটি গাইডেড রেফারেন্সি সাধারণত প্যাথোলজিস্টরা অথবা রেডিওলজিস্টরা করে থাকেন, আর আমরা সার্জনরাও কিন্তু কোর বায়োপসি করে থাকি, যে ওখানে মানে সিআর মধ্যে দেখে আমরা ফ্লুরোস্কোপিতে দেখে আমরা জামশেদি নিডিল আছে বা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল আছে, সেটা দেখে আমরা কিন্তু মানে ওটা দিয়ে অ্যাসপিরেট করে আমরা সেল আনতে পারি। মানে যে জায়গাটা লেশন আছে সেই জায়গা থেকে আপনি একটা টিস্যু নিলেন, নিয়ে আপনি পরীক্ষা দেখলেন এটা কি ক্যান্সার না টিবি না অন্য কোনো ইনফেকশন আছে, এটা হলো কনফার্মেটিভ আপনারা, তারপর আপনি ট্রিটমেন্ট করবেন। আরেকটা জিনিস তো বলতেই হয় যে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনারা যখন পেশেন্ট আছে আপনারা তো ইভালুয়েট করেন পেশেন্টকে, হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে টিবি রোগী যদি হয় তাহলে তার কন্ট্যাক্ট একজন টিবির হিস্ট্রি থাকাটা খুবই মানে স্বাভাবিক আর থাকতে পারে, ফ্যামিলিতে থাকতে পারে, আবার না থাকলেও হবে, কিন্তু থাকতে পারে, এই জন্য হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। এবং তার যে টিবির যে ধরনটা, যে ধরেন একটু ওয়েট লস, এই জিনিসগুলো কিন্তু কাশি থাকবে না যদি লাংসে টিবি না থাকে। তো আমরা ইনিশিয়ালি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি, আমরা আমাদের বক্ষবিধি হসপিটালে যেটা করি যে আপনার একটা সিবিসি আমরা ইএসএফটা দেখি, একটা এমটি পরীক্ষা আছে আমরাও করি, সেটা করে দেখি, কোয়ান্টিফারেন্ট গোল্ড একটা পরীক্ষা আছে, এটা করে দেখি যে এগুলো যদি পজিটিভ থাকে আমাদের ধারণাটা আরো ঘুরে, তখন আমরা টিবির একটা কোর্স দিই। এটা গেল আপনার টিবি ট্রিটমেন্ট। আর যদি আপনার দেখা যায় কোনো গ্যাপ আছে বা ক্যান্সার, বোন খেয়ে গেছে, সে হাঁটতে পারছে না, ব্যথা, সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কি অপশন? হ্যাঁ, সেক্ষেত্রে মানে একটা তো টিবি বললেন, যে টিবির তো মনে করেন চিকিৎসা আছে, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিই আমরা, আর নিউরোলজিক্যাল ডেফিসিট যদি থাকে তাহলে প্রয়োজনে সার্জারিও করতে হয়। এখন আসেন যে ক্যান্সারের কথা। তো ক্যান্সার যদি হয়, যদি সিঙ্গেল কোনো ভার্টিব্রাকে অ্যাফেক্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্জারি হলো চয়েস। আমরা ওই ভার্টিব্রাটা কেটে ফেলে দিয়ে, ওখানে এখন টাইটেনিয়ামের কেস পাওয়া যায় যে ভার্টিব্রাকে রিপ্লেস করা, আমরা ওখানে একটা কেস দিয়ে দিই ভার্টিব্রা, যে আমরা যে ভার্টিব্রাটাকে আমরা উঠে ফেললাম, আমরা কেটে ফেললাম, ওখানে সেটা রিপ্লেস করে দিই। আমরা মেশ কেজ আছে, তারপর এক্সপান্ডেবল টাইটেনিয়াম কেজ আছে, এগুলো দিই। এবং তার উপরের ভার্টিব্রা এবং নিচের ভার্টিব্রার ভিতরে পেডিক্যাল স্ক্রু এবং রড দিয়ে আমরা আরও মানে শক্তিশালী করে দিই, মানে ফিক্সেশন করি, স্টেবিলাইজ করে দিই। এবং তারপরে এই যে টিউমারটা যেটা আসলো, এটা কোন টিস্যু আসতেছে, কোন টিউমার আসতেছে, কোন ধরনের ক্যান্সার, টাইপিংটা, তখন আমরা সেই টাইপিং অনুযায়ী আমরা ক্যান্সার স্পেশালিস্টকে রেফার করি। তারা তখন ওইটার যে প্রাইমারি যে চিকিৎসা, ওইটার জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি যেটাই লাগুক, ওনারা সেটা মানে চুজ করে সেই থেরাপি দিয়ে থাকেন সাধারণত। আপনারা যেটা আপনি বলছেন যে বোন খেয়ে গেছে, এখানে আপনি টাইটেনিয়াম একটা কেজ আপনি ফিক্স করে দিলেন, এটা কি লাইফ লং, সারা জীবনের জন্য? বা এটা তো একটা, আমি মনে করি স্টিল বা টাইটেনিয়াম যে কথাটি বললেন আর কি, এতে কোনো তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? এইটা মানে টাইটেনিয়ামগুলো
আমরা এখন স্পাইনে যে সমস্ত ইমপ্লান্ট ইউজ করি, আগে প্রথম স্টেনলেস স্টিলের মানে এসেছিল, এখন সবই টাইটেনিয়াম। ইউজুয়ালি সব টাইটেনিয়াম, যখন টাইটেনিয়ামটা হিউম্যান বডিতে কম্প্যাটিবল, হ্যাঁ, মানে হিউম্যান বডিতে সহনশীল, এটা রিসার্চ করে বানানো হয়েছে, এবং এটা যদি শরীরের ভিতরে থাকে তাহলে এমআরআই করা যায়, মানে এটাকে আমরা এমআরআই কম্প্যাটেবল বলি। আর যদি কোনো স্টেনলেস স্টিলের মানে পাত লাগানো থাকে ভিতরে বা কোনো স্ক্রু লাগানো থাকে, তাহলে কিন্তু এমআরআই কম্প্যাটেবল না। তার কারণ ওটা তো লোহা, আয়রন, ওটাকে মানে এমআরআই মেশিন জানি আমরা একটা হ্যাভি ম্যাগনেটিক ফিল্ড, তখন ওই স্ক্রু কিন্তু মানে বের হয়ে আসতে পারে। সেই জন্য এমআরআই করার আগে হিস্ট্রি নেওয়া হয় যে তার ভিতরে, শরীরের ভিতরে কোনো স্টিলের বা লোহার কোনো পাত ঢুকানো আছে কিনা, কোনো স্ক্রু ঢুকানো আছে কিনা। যদি ঢুকানো থাকে তাহলে সাধারণত এমআরআই রিজেক্ট করা হয়, রিফিউজ করা হয়, এমআরআই করা হয় না। আচ্ছা, আর তার যে প্রাইমারি যেখানে ক্যান্সার হয়েছে, সে ক্যান্সার তো সে, হ্যাঁ, মানে আমার উত্তরটা বোধহয় আপনার আরেকটু বাকি আছে, যে বলছেন যে এটা সারা জীবন থাকবে কিনা। একটা জিনিস হয়তো শুনতে নির্মম হলেও, যে একজন মানুষের ক্যান্সার যার হয় তার কিন্তু একটা মানে লাইফ এক্সপেক্টেন্সি একটা লিমিট থাকে কিন্তু, হ্যাঁ, যেমন আপনি আমি সুস্থ মানুষ, আমরা আরও 30-50 বছর বাঁচতেও পারি, আবার এখনও আগামীকালেও মারা যেতে পারি। কিন্তু যার ক্যান্সার হয় এবং ক্যান্সারটা বোনে মেটাস্টেসিস হয়ে গেল, তো মানে প্রাইমারি সাইডে ছিল বোনে মেটাস্টেসিস হওয়া মানে এটাকে কিন্তু একটা অ্যাডভান্স ডিজিজ বলা হয়। কাজেই তার কিন্তু লাইফ এক্সপেক্টেন্সিটা একটু কম, হয়তো 1 বছর 2 বছর 3 বছর বেঁচে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ 6 মাস বাঁচবে, তার বোনে মেটাস্টেসিস, তার জন্য এরকম একটা দামি অপারেশন করার দরকার আছে কিনা, এরকম একটা মনে করেন যে খুবই যৌক্তিক ইথিক্যাল একটা প্রশ্ন, একটা যৌক্তিক একটা প্রশ্ন আসতে পারে। আমাদের দেশে তো মানুষের জীবনের দাম আসলে কম্পারেটিভলি কম, কিন্তু যারা উন্নত দেশ, সভ্য দেশ, মানে আমি বলছি অর্থনৈতিকভাবে যারা সচ্ছল দেশ, হ্যাঁ, সেই দেশগুলোতে কিন্তু ওখানে মানুষের জীবনের দাম অনেক। এখানে একটা মানুষ যদি 3 মাসও বাঁচে তাহলে তার কিন্তু রাইট আছে যে পেইন ফ্রি লাইফ লিড করার। সেই প্রেক্ষিতেই যার সামর্থ্য আছে যে পেইন ফ্রি, যে মানুষ মারা যাচ্ছে, আমরা তার আপনজন আছি, আমাদের কি কর্তব্য? আপনজনের কর্তব্য হচ্ছে যে তাকে একটা পেইন ফ্রি লাইফ, সে দুনিয়ায় যে কদিনই বেঁচে থাকুক না কেন, তাকে একটা পেইন ফ্রি লাইফ দেওয়ার আমাদের চেষ্টা করা উচিত। আর এই চেষ্টার অংশ হিসেবেই মানে অপারেশনটা করা উচিত, কারণ ওই ক্যান্সারের ওইটা আমি রিমুভ করলেই তার পেইন ফ্রি হয়ে যাবে। আগে যে রাতে ঘুমাতে পারতো না, সে ঘুমাবে, ই হবে। আজই একসময় আল্লাহর ইচ্ছা মনে করেন সে তো মারা যাবেই, আমরা সবাই মারা যাব, কিন্তু যে কদিন বেঁচে থাকবে দুনিয়ায় পেইন ফ্রি কমফোর্টেবল লাইফ। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আসলে লাইফ এক্সপেরিয়েন্সে যাই থাকুক, তো সিমটম রিলিফ থাকতে হবে। তাকে পেইন থাকলে তো সে 1 মাস 2 মাস 6 মাস সে তো থাকতেই পারছে না, কষ্ট হচ্ছে, তাকে কষ্ট রিলিফ করার জন্য তাকে এই অপারেশন করলে তার পেইনটা থাকবে না, সে কিছুটা হলেও ভালো থাকবে। তো আমি যে প্রসঙ্গে আসি, আরেকটা জিনিস আমরা দেখি প্রায় যাদের এই যে কোমর ব্যথা নিয়ে আসে, অনেক সময় প্রথম বলে ব্যথা পায়ের নিচের দিকে চলে যাচ্ছে এক সাইডে, কোনো একটা সময় দেখা যায় যে সে বোধ শক্তি হারিয়ে ফেলছে, পায়ের বোধ শক্তি পাচ্ছে না। তো এটা আসলে কি কারণে হয় বা এটা? হ্যাঁ, এইটা আপনি মানে এইটা হলো মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কজ, এটা ডিস্ক প্রোল্যাপসের কারণে। এটাকে আমরা বলি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। হ্যাঁ, ডিস্ক প্রোল্যাপস সব জায়গায় হতে পারে, ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে। তো কোমরে সবচেয়ে যেহেতু বেশি হয়, সেজন্য লাম্বার ডিস্কটার নাম একটু আলাদাভাবে বলা হয়েছে যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। হ্যাঁ, এতে স্পাইনাল কর্ডকে চাপ দেয় অথবা একটু সাইডে স্লিপ করে যায়, প্যারাসেন্টাল আমরা বলি। যদি লেফট সাইডে যায় তাহলে বাম পায়ের নার্ভ রুটে চাপ দেয়, এবং ডান দিকে যদি যায় ডান পায়ের নার্ভ রুটকে চাপ দেয়। এটাকে আমরা সায়াটিকাও বলে থাকি, যে লাম্বাগো সায়াটিকা। তো তাহলে মানে এটি হলো কজ, পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস থেকে এরকম সিমটম হয় না। এছাড়া পাশাপাশি বলেছেন যে যদি অবশ হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এই অবশ হয়ে যাওয়া কিন্তু একটা সিরিয়াস একটা মনে করেন যে, কারণ একসময় মানে পেইন যখন নার্ভের যখন ভালো অ্যাক্টিভ থাকে তখন তার পেইন থাকে সিরিয়াস। তো পেইন সেন্সেশন আস্তে আস্তে যখন কমে যায়, নার্ভ যখন ড্যামেজের দিকে যেতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে মনে করেন যে প্যারালাইসিস মানে অবশ ভাব হতে থাকে, যে পেইনটা তখন কমে যায় কিন্তু অবশ ভাবটা থাকে। হ্যাঁ, এই জন্য এই ক্ষেত্রে এইরকম রোগীদের ক্ষেত্রে কিন্তু মনে করেন যে সার্জারি ইন্ডিকেটেড অনেক ক্ষেত্রেই, যে এমআরআই ফাইন্ডিংস প্লাস পেশেন্টের সিমটম দেখে আমরা স্পাইন সার্জনরা সিদ্ধান্ত নেই কোন রোগীটার অপারেশন। অনেক সময় দেখা যায় যে সে প্রস্রাব পায়খানা মানে তার যে ন্যাচারাল যে চাহিদাগুলো সেগুলো সে মেটাতে পারছে না, মানে সে আর এই যেটা বলছেন যে ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে তার নার্ভটা যখন কমপ্লিটলি কলাপস করে যায়, ড্যামেজ, তখন এটা আর সম্ভব হয় না। কিন্তু এখানে যে ট্রিটমেন্টটা মানে আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তো সেক্ষেত্রে কি সার্জারি তো একমাত্র চিকিৎসা এমনটি ক্ষেত্রে? আপনি যে এটা বলেছেন যে পেশাব পায়খানা ট্রাবল হলো প্লাস পা অবশ্যই যাচ্ছে, পা প্যারালাইজড,
আর ছেলেদের ক্ষেত্রে তার সেক্সুয়াল ইম্পোর্টেন্সি ডেভেলপ করে, এই ক্ষেত্রে অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ সার্জারি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা বই পুস্তকে বলা হয়েছে যে 24 থেকে 48 ঘন্টার ভিতর যদি সার্জারি করা হয় তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট। কিন্তু আমাদের দেশের রুগীরা কিন্তু একটু দেরিতে আসে, হ্যাঁ দেরিতে আসে, যে অনেক সময় এখন এমআরআই সব ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়ে গেছে, তারপরে যিনি এই অসুখটা ধরতে পারবেন মানে সেরকম ডাক্তারের কাছে যদি পৌঁছানো না যায় তাহলেও দেরি হয়ে যায়, আবার এমআরআই করতে দেরি হয়ে গেল। আবার মনে করেন যে সার্জন তো সব জায়গায় স্পাইন সার্জন অ্যাভেলেবল না, এখন পরে সার্জনের কাছে আবার আসলো, যখন অপারেশনের কথা বলে তখনই কিন্তু মানুষ একটা ভয় পেয়ে যায়, যে একটা অজানা আশঙ্কায় যে এখন যা ছিল এসে আবার খারাপ হয়ে যাবে কিনা। এটা নিয়ে আমরা প্রতিনিয়তই চেম্বারে এই কোশ্চেনটা মানে ফিল করি যে স্যার অপারেশন করলে ভালো হবে তো। আমাকে তো আরও মানুষ বলছে যে অপারেশন করে এখন যাও হাঁটতে পারো, কিন্তু অপারেশন করলে হাঁটতে পারবে না, তুমি কিন্তু পঙ্গু হয়ে যেতে পারো। কাজে এই যে একটা ধারণা, এই ধারণাটা রোগীদের আসলে মানে দূর করা দরকার। যে এখন তো সব কিছুই আমাদের সামনে এই ধারণাটা আসলে যেটা আপনি বলছেন যে একটা রোগী যখন নার্ভ কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, সে তো হাঁটতেই পারবে না। এখন এটা 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তখন আপনি অপারেশন করলেন, আপনার আউটকাম তো জিরো, কারণ আপনার নার্ভ তো ড্যামেজ হয়ে গেছে। কিন্তু যদি দেখা যায় মাত্র শুরু হলো, মানে 24 ঘন্টা পেরোয় নাই, সে নার্ভটা ড্যামেজ শুরু হয়েছে, তখন যদি আপনি এই কম্প্রেশনটা যেটা চাপ আছে, চাপটা যদি আপনি ডিকম্প্রেস করে দিতে পারেন, যদি রিলিভ করে দিতে পারেন, সেটা আবার সেটা খুবই ভালো রেজাল্ট। সেটা কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট, যে যত দ্রুত করা যায় তার আউটকামটা তত ভালো হবে। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর পরামর্শের জন্য নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। আমরা যারা কোমর ব্যথায় ভুগছি তাদের আপনার পরামর্শটা খুব কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কোমর ব্যথা হলেই এটা সায়াটিকা বাত নয়, অনেকগুলো কারণেই কোমর ব্যথা হয়। যেমনটি প্রফেসর ডক্টর শহীদুল বললেন যে টিউবারকুলোসিসের কারণে কোমর ব্যথা হতে পারে, ক্যান্সারের কারণে, যে সেকেন্ডারি মেটাস্টেসিসের কারণে, এবং কোনো অন্যান্য ইনফ্লামেশন, ট্রমাটিক কারণে, ইনজুরির কারণে অনেক সময় কোমর ব্যথা হতে পারে। তো কোমর ব্যথা নিয়ে অবহেলা করার কোনো কারণ নেই। কোমর ব্যথা হলে যৌক্তিকভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে এবং ইনভেস্টিগেশন করাতে হবে যে কী কারণে কোমর ব্যথা হয়েছে, এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা করলে আপনার কোমর ব্যথা থেকে আপনি মুক্তি থাকবেন। দর্শক, ভালো থাকুন। পাশাপাশি আরেকটি কথা না বললেই হয় না, বানভাসী মানুষ, অসহায় মানুষ অনেক কষ্ট পাচ্ছে। চলুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই। এই সময়টাতে ডায়রিয়া খুব বেশি হচ্ছে, পানি চলে যাচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে বেশি। এই সময় বেশি প্রয়োজন হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন। এবং যারা ওখানে অবস্থান করছেন তাদেরকে আমি বলবো যে এই সময়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ছাড়া পানি পান না করার জন্য, পাশাপাশি একটু পার্সোনাল হাইজিন যতটুকু সম্ভব মেনটেন করার জন্য। আর আমরা সবাই চলুন তাদের পাশে দাঁড়াই, তাদের মানবতার সেবায় আমরা এগিয়ে আসি, আপনারাও এগিয়ে আসুন। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।